দেখ, কোনো মতেই এই বিয়ে সম্ভব নয়, কেউ মানবে না। তাতে আমার ঘেঁচু গলা। মানে? ওরকম বললে হবে নাকি? কেউ রাজি না হলে কি করে হবে? যেরকম করে হয়, কাগজে সই করে। দেখ, তুই বুঝতেই চাইছিস না পরিস্থিতিটা। কি করে বুঝবো বল? তোর মতো তো আর নেকুপুসু নই। এরকম করে কোথায় হয়েছে বল? আর হলেও একদিন বিরক্ত হবি, ক্লান্ত হয়ে যাবি। এমন বিজ্ঞের মতো বলছিস, যেন দুনিয়ার প্রতিটা প্রান্তের খবর রাখিস। হুম হুম। লোকের কথায় টিকতে পারবো না আমরা। তুই হয়তো নাও পারতে পারিস, ভয় পেয়ে লজ্জায় হিসু পটি করে ফেলতে পারিস। আমি সেরকম নই। দেখ, তুই খালি ইয়ার্কি মেরে যাচ্ছিস। তবে কি আমি বেলাবস হলে তুই বেশি খুশি হতিস? মানে? ওই যে, চাকরি পাইনি বলে কেটে পড়ে অন্য কাউকে বিয়ে করে নিল, আমিও সেই রকম করলে তোর হেব্বি মজা লাগতো বল? ওই বেড়ালটার মতো হাততালি দিয়ে নাচতিস। বেড়াল আবার হাততালি দেয় নাকি? কি যে আজে বাজে বকিস, বুঝি না। ও, তাহলে দেবদাস হয়ে ঘুরতিস। উফ, তুই ভালো করে ভেবে দেখ হুলো, তোর মেল ইগোতে লাগছে কিনা। আমি তো আর কারোর কোনো সমস্যা দেখছি না, দেখতে যাবও না। তাদের সমস্যা হলে তাদের ব্যাপার, তারা গাছের পাতা ছিঁড়ুক, আমার বাবার কি। অর্ণব হাল ছেড়ে বসে পড়ে। মেয়েটা কিছুতেই বুঝতে পারছে না, এরকম ভাবে জীবন চলে না। তথাকথিত নিয়মের বাইরে গিয়ে সকলের খোঁচা খেতে খেতে রক্তাক্ত হয়ে যাবে দুজনেই, নাকি সত্যিই তার মেল ইগো হার্ট হতে পারে, এই ভয়েই মন মানছে না। দুটি চিরকালই এইরকম। অঙ্ক কোচিং এ প্রথম দেখেছিল, দুটো ঝুঁটি বেঁধে আসতো, মুখের বিরাম থাকতো না, ফুলঝুরির মতো কথা সব সময়। সেই বন্ধুত্ব থেকে আজ এতগুলো বছর পেরিয়ে গিয়েছে, দুজনে একসাথে এগিয়ে চলেছে। কলেজ শেষে দুটি চাকরি পেয়ে গেল। চিরকালই মেয়েটা পড়াশোনায় ভালো ছিল, কথাও ভালো বলতে পারে, অনায়াসে ব্যাংকের চাকরি সব কটা ধাপ এড়িয়ে গেল। কিন্তু অর্ণব মুখ থুবড়ে পড়ল। মধ্যম মানের ছাত্র ছিল, সবেতেই বড় দ্বিধা, আত্মবিশ্বাসের অভাব। চাকরির প্রতিযোগিতাতে বাকিদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারল না। কিছুতেই কিছু হচ্ছে না যেন। হলেও দুদিন কাজ করেই নাভিশ্বাস উঠে যাচ্ছে আর পালিয়ে আসছে। তার শুধু একটা কাজ করতেই ভালো লাগে, আর দুটির কথা অনুযায়ী ওটাই একমাত্র ভালো পারে, প্লাস্টার অফ প্যারিস দিয়ে বিভিন্ন শোপিস বানাতে। দুটি বলেছে এসব চাকরি নিয়ে না ভেবে ওর ট্যালেন্টকে ওর আরো ঘষা মাজা করে বিজনেস শুরু করুক। ও পাশে আছে, সেটাই করবে ভাবছিল। কিন্তু দুটির বাড়িতে বিয়ের জন্য সবাই খুব জোর করছে, দেখাশোনা শুরু করে দিয়েছে। দুটি এক্ষুনি বিয়ে করতে চাইছে। কিন্তু অর্ণবের কোনো রোজগারপাতি নেই। সকলের অমতে এভাবে বিয়ে করে ওরা আদৌ সুখী হতে পারবে? কতদিন ওর মতো বেকারের বোঝা টানতে পারবে দুটি? দুজনের কেউ কি সমাজের দৃষ্টি থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পারবে? বউয়ের টাকায় খাচ্ছে পড়ছে, এসব কথা কি সহ্য করতে পারবে দিনের পর দিন? অর্ণবের তেমন কেউ নেই। সপ্তাহ দুয়েক আগে বাবাও চলে গিয়েছে। দিনরাত ওই পাথর মূর্তি রং নিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে বাড়িতে। না খাওয়া দাওয়া ঠিক আছে, না ঘুমানোর। আজ যে দুটি বলছে সংসার টানবে, কাল সেই না বিরক্ত হয়ে তার মতো সৃষ্টিছাড়া পাগলকে ছেড়ে পালায়। তখন অর্ণব কি করবে? কষ্ট হবে যে খুব, বুকে বরফ জমবে, রক্ত বইবে। কি হলো কি? এরকম ভেবলু চরণের মতো বসে আছিস কেন? সবাই হ্যাঁটা করবে, আর তোমার বুকে সুড়সুড়ি লাগবে, তাই তো? ইস, কি ভাষা! তুমি ন্যাকা, আর আমি সেটা বললেই ব্যাকা না? উফ, এত আবোল তাবোল বকিস কেন বলতো? সিরিয়াস হলে তোর সাথে প্রেম করতাম নাকি? আমাকে ভালোবাসাটা সিরিয়াস নয় বলছিস তাহলে? কাল রেডি হয়ে চলে আসবি কালী মন্দিরে। কাল তোর বিয়ে। খেপলি নাকি? এলে বুঝবো খেপাখেপির সংসারে হুল্লোড় ভাঙচুর হবে। না এলে? না এলে কি? কে? তুই আসবি না? এত সাহস আছে তোর? একটাও বডি পার্টস আস্ত রাখবো না। মুখ বেঁকিয়ে কালবৈশাখী ঝড়ের মতো চলে গেল দ্যুতি। চিন্তায় পড়ে গেল অর্ণব। দ্যুতিকে ছোট্ট থেকে চেনে, একে এড়ানোর সাধ্য ওর নেই। কিন্তু কি করে সব সামলাবে বুঝতে পারছে না। চিন্তায় পড়ে যায় অর্ণব। আস্তে আস্তে বাড়ির পথ ধরে। শোনো মা, মিমি কিন্তু ওই চালচুলোহীন ছেলেটার সাথে দিন রাত ঘুরে বেড়াচ্ছে। আমি অনেকবার বারণ করেছি, মোটেই শোনে না। আমি তো কবে থেকেই বলছি, বিয়ের জন্য।
তোরাই তো এতদিন পাত্তা দিসনি। কাল যারা দেখতে আসবে তারা মোটামুটি ঠিকঠাক হলে একদম পাকা কথা বলে নিও। আমার ভাবগতি ঠিক লাগছে না। বেল বাজতেই চুপ করে যায় মিমির দিদি পিউ। মিমি জানতে পারলে একটা চুলও আস্ত রাখবে না ওর। ছোট থেকে ও খুব মারকুটে। মা গজগজ করতে করতে দরজা খুলতে গেল। পিউ দ্রুত পায়ে বাথরুমে গিয়ে ঢোকে। মিমি কি ভেবেছে ওর প্রেম ভেস্তে দিয়ে এখন নিজের জীবনটা গুছিয়ে নেবে? অত সহজ নয়। ভালোবাসা না পেলে কত কষ্ট হয় সেটা ওকে বুঝিয়েই ছাড়বে। মিমি যেদিন ওর মতো হাউ হাউ করে কাঁদবে সেদিন ও মনে শান্তি পাবে। ওরা দুই বোন 1 বছরের বড় ছোট, তাই মতবিরোধ লেগেই থাকে দুজনের মধ্যে। ছোট থেকেই কিছু না কিছু নিয়ে চুলোচুলি হয়েই যেত। ছোট বলে মিমি সবসময় পার পেয়ে যেত। খালি পিউকে সবাই বোঝাতো, তুই তো বড়, বোনের সাথে এরকম কেউ করে নাকি? তুই ওকে দিয়ে দে না, দেখছিস কাঁদছে। খেলনা চাই, খাবার চাই, পেন্সিল চাই, জামা চাই। ওর যা কিছু প্রিয় সব সব মিমির চাই। এক এক সময় মনে হতো গলা টিপে শেষ করে দিলে বুঝি শান্তি হয় মনে। আস্তে আস্তে বড় হওয়ার পর সবসময় চেষ্টা করেছে দূরে থাকার, কিন্তু এক স্কুল, এক টিচার, এক টিউশন হওয়ার কারণে মা দুজনকে সবসময় একসাথে পাঠিয়ে দিত। তার ছিল যত জ্বালা, তবু মেনে নিয়েছিল। গায়ে লাগলো যেদিন অগ্নির সম্বন্ধে বাড়িতে বলে দিল। এই পাড়াতেই তার বাড়ি। বাবা শুনেই রেগে গেল। তখন সবে মাধ্যমিক দিয়েছে। অগ্নির চিঠিটা বাবার সামনে জোরে জোরে পড়ছিল মিমি। তাদের ভালোবাসার কথা, প্রথম ভালো লাগার কথা, লুকিয়ে গালে প্রথম ছোঁয়ার কথা। লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিল সেদিন পিউ। আর বাবা মা রাগে লাল হয়ে গিয়েছিল। অগ্নির বাড়ি গিয়ে যা নয় তাই বলে এসেছিল বাবা। চিঠিটাও ছুঁড়ে মেরে এসেছিল। পিউয়ের বাড়ি থেকে বেরোনো একদম বন্ধ হয়ে গেল। কতদিন এই বাথরুমে মুখ লুকিয়ে কেঁদেছে সে। আজ তার প্রতিশোধ নেওয়ার দিন এসেছে। মিমি বলেছিল না অগ্নি বাজে ছেলে, তাইও এরকম করেছে। আজ সেই একই কাজ পিউও করছে। শোধবোধ। আমি তোকে সুখী হতে দেব না মিমি, তুই পুড়বি। আমার থেকেও দ্বিগুণ কষ্ট পাবি। রাগে পিউয়ের চোখ দিয়ে যেন আগুন ঝরতে থাকে। রাস্তা থেকে অনেকটা ভিতরে অর্ণকের বাড়ি। পাড়াটা বেশ শুনশান, শান্ত পরিবেশ। কেউ কারোর বিষয়ে বেশি নাক গলায় না। অবশ্য পাড়াতে এখন তার বয়সী ছেলে মেয়ে কেউ প্রায় নেই বললেই চলে। বেশিরভাগই বিদেশে নয় কলকাতার বাইরে সেটেল। তাই পাড়ায় বন্ধু বান্ধব বিশেষ নেই তার। বাড়িতে ঢুকে অর্ণব প্রথমে একটু চা বানায়। মনটা অস্থির লাগছে। চা হাতে নিয়ে টিভিটা খুলে বসে। এতদিন কিছুই ভাবতে হয়নি। বাবা বাইরে যাওয়ার আগে যথেষ্ট ব্যবস্থা করে গিয়েছে। খাওয়া পড়ার অভাব তার নেই। বেশ কিছু টিউশনও করে সে। তাতে তার একার ভালোই চলে যায়। টিভিটায় মন বসছে না কিছুতেই। অস্থির হয়ে পায়চারি করতে থাকে। বেডরুমটার দিকে তাকায়। সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। সারা বাড়িটা কেউ যেন তছনছ করে দিয়ে গেছে। আসলে বাবা যেটুকু বা গুছিয়ে রাখতো, বাবা বাইরে চলে যাওয়ার পর সেটুকুও চলে গেছে। আর এই ঘরগুলো তার স্ত্রী হারিয়েছে। অত ভালো না পারলেও যতটুকু পারে গুছিয়ে রাখবে না হয়। অন্তত কাল দুটি এসে যেন আটকে না ওঠে। এরপর সিঁড়ি দিয়ে দোতলায় উঠে নিজের আবর্জনার ঘরটায় ঢোকে। ঢুকতেই একটা অদ্ভুত পাঁচমিশালি বোটকা গন্ধ নাকে এসে লাগে। কিন্তু ঠোঁটে হাসি খেলে যায় অর্ণকের। এই ঘরটায় এলেই তার মন ভালো হয়ে যায়। এটা যে তার নিজের আত্মার ঘর, সৃষ্টির ঘর। মনে হয় তার সবকিছু এই ঘরেই। সারাদিন এই ঘরেই তো পড়ে থাকে। অদ্ভুত শান্তি পায়। খিদে তৃষ্ণা কিছুই যেন থাকে না এই ঘরে এলে। সারাদিন কোথা দিয়ে যেন কেটে যায় এসব কাজ করতে করতে। দুটি ঠিকই বলে, এটা নিয়ে আরো বেশি করে ভাবতে হবে তাকে। যত সুন্দর জিনিস বানাতে পারবে তত তার নামডাক হবে। একদিন সে অনেক অনেক ওপরে উঠে যাবে। এই হাত দুটোতে নাকি জাদু আছে তার। অর্ণকে চোখ দুটো চকচক করে ওঠে। আলমারিটা খুলে একটা বাক্স বের করে মাটিতে রাখে সে। তারপর মাটিতে বসে বাক্সটা খোলে। একটা পুতুল বানিয়েছে সে বেশ কয়েক সপ্তাহ আগে। আদুরে ভঙ্গিতে বসে আছে। পুতুলটা হাতে নিয়ে বসে থাকে কিছুক্ষণ। মন্দ হয়নি এটা, বেশ সুন্দর হয়েছে। যদিও বেশ কয়েকটা দোকান থেকে ফিরিয়ে দিল তাকে ভালো হয়নি বলে। এই জিনিস নাকি বিক্রিই করা যাবে না, এতটাই খারাপ বানায় সে। কই, সে তো কোনো ত্রুটিই খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, দুটি এলে ওকে জিজ্ঞেস করে নেবেক্ষণ। অবশ্য এই দোকানগুলো আর কতটুকু আর কী বা বোঝে। এই তো
সেদিন ওই যে শোপিসটা বিক্রি করে এলো, লোকের হাতে তালুর মধ্যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বসে আছে ভয়ে। কি এমন ছিল শোপিসটায়? হামলে পড়লো একদম কেনার জন্য দোকানটা। দারুণ কনসেপ্ট, একদম রিয়েল লাগছে। আরো কয়েকটা চেয়েছিল, কিন্তু ও কোথা থেকে দেবে? ওই একটাই বানিয়েছিল সে। যাই হোক, এই কাজটুকু শুধু করলেই হবে না, এর সাথে টুকটাক ঠাকুরের মূর্তিগুলো করা আবার শুরু করবে। ছোটখাটো ঠাকুরের মূর্তির অর্ডার অনেক আসে, কিন্তু চোখ নাক মুখগুলো ঠিকঠাক এক এক সময় হয় না। আর ঠাকুরের মূর্তি এদিক ওদিক হলেই মুশকিল। মাঝে মধ্যে বড্ড হতাশ লাগে, হাঁপিয়ে ওঠে। তবে কি সত্যিই সে শিল্পী নয়? তার মধ্যে প্রতিভা নেই? না সে পড়াশোনায় ভালো ছিল না, না খেলাধুলায়, না একটা ভালো চাকরিও জোটাতে পারেনি। ছোট থেকে সবাই বলতো ছেলের আঁকার হাত ভালো। প্রথম সে একটা ছোট মাটির প্রদীপ করেছিল, রং করার পর সবাই খুব পিঠ চাপড়েছিল। তখন সে কত ছোট। তারপর থেকেই খালি মনে হতো কিছু বানাবে, টুকটাক চেষ্টা করতো। এইভাবেই একদিন মাটি দিয়ে পুতুল গড়ে ফেললো সে। সেই শুরু। বাড়ির কাজের জন্য প্লাস্টার অফ প্যারিস পড়েছিল। মিস্ত্রিদের সাথে একটা জোগাড়ে ছেলে আসতো, সেই দেখিয়েছিল কিভাবে এই দিয়ে কাজ করতে হয়। কেমন যেন নেশা ধরে গেল। একদিন যখন ছোট একটা ফুল গাছের টব বানালো নিজেই, যেন অবাক হয়ে গেল। টুকটাক করে জিনিস বানানো শুরু করলো, ভালোই লাগে তার। তবে শুধু কি এই দিয়ে দুটিকে নিয়ে সুখে সংসার করতে পারবে? না না, হবে না। সে যতই দুটি বলুক, তার থেকে বরং কোনো একটা ধরা বাঁধার কাজ জোটাতে হবে। তার পাশাপাশি যদি এটা চালাতে পারে, তবেই সব ঠিকঠাক হবে। কয়েকটা বড় স্ট্যাচু বানাতে হবে। একটা শুরু করেছে সবে, দেখা যাক কি হয়। বাবার স্ট্যাচু এটা। পুরোটা বানিয়ে ছবি তুলে ফেসবুকে দেবে। হৈ হৈ পড়ে যাবে নিশ্চয়ই। পায়ে পায়ে এগিয়ে যায় মূর্তিটার কাছে। এটা কিন্তু একদম পুরো বাবার মতো দেখতে হয়েছে। অবশ্য হবে নাই বা কেন? কম কষ্ট করতে হয়েছে তাকে এটার জন্য? বাবা তো ফালতুই উত্তেজিত করলো তাকে সেদিন। সে নাকি নিষ্কর্মা, কোনো কাজই পারে না। এইসব মূর্তি বানানো স্রেফ নাকি বুজরুকি। ওই তো কিরকম বানাই দেখতেই পাচ্ছে। জঘন্য সব। মাথাটা গরম হয়ে গেল তার। তাই তো হাতের কাছে প্লাস্টার অফ প্যারিসের বানানো সবচেয়ে বড় পুতুলটাই ছুঁড়ে মারলো বাবার দিকে। ধাঁই করে বাবার কপালে লাগলো। আর বাবা ধপ করে কিরকম মাটিতে পড়ে গেল। খুব ভয় পেয়ে গিয়েছিল অর্ণব। অনেক চেষ্টা করেও যখন বাবা উঠল না, আর বুকের ধুকপুকানিটাও বন্ধ দেখে বুঝলো মানুষটা আর নেই। পাড়ার লোক ডাকতেই যেত, কিন্তু তার আগেই বাবা তাচ্ছিল্য ভরা হাসিটা মাথার মধ্যে কিরকম যেন প্রতিধ্বনি করতে লাগলো। কিরকম একটা জেদ চড়ে গেল যেন। লোকটাকে বুঝিয়ে দিতেই হবে, সে শিল্পী, অনেক বড় মাপের শিল্পী। বাবার এই মূর্তিটাই তার জীবন্ত প্রমাণ। বাবার মৃতদেহের উপর প্লাস্টার অফ প্যারিস দিয়ে কি সুন্দর মূর্তিটা তৈরি করে ফেলেছে। কেউ আর বলতে পারবে যে সে শিল্পী নয়? বাবার মূর্তিটার সামনে গিয়ে দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে ওঠে, কি গো বাবা, এবার তোমার বিশ্বাস হলো তো কত বড় শিল্পী আমি? পাথর, মাটি, রং, রাসায়নিক, এসব নিয়েই তো আমার সংসার। আমি কাজ পারি না, আর কোনোদিন বলবে? হা হা করে হেসে উঠল অর্ণব। সে শিল্পী, অনেক অনেক বড় মাপের শিল্পী। এরকম চুপ করে বসে আছিস যে? বলবি তো কাল কটায় ফিরবি অফিস থেকে? ঠিক নেই, আর নাও ফিরতে পারি। পিউ আড়ে তাকায় বোনের দিকে। না ফিরলে তার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কিন্তু তার অত কপাল ভালো নয় সেও জানে। আর তাছাড়া ওকে তো ফিরতেই হবে। ওকে যতদিন না চোখের জলে। আমি আর কোনোদিন ফিরবো না মা। তোমরা শুধু শুধু এই তামাশা করে লোক হাসিও না। মানেটা কি? কি বলতে চাইছিস? ফিরবি না তো যাবি কোথায়? সেসব নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমরা ভাববো না তো কে ভাববে শুনি? ওই চালচুলোহীন ছেলেটা। আমি বিয়ে করছি কাল অর্ণবের সাথে। তোমাদের আর আমাকে নিয়ে ভাবতে হবে না। ঠাস করে গালে একটা চড় আছড়ে পড়ে সজোরে। বাবা সামনে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। চোখ দিয়ে জল বেরিয়ে আসে দুটির। ঠোঁটের কোণে একটু রক্ত। আমাদের কথা একবারও মনে হলো না? নিজের যা ইচ্ছে তাই করবি না? কি ভেবেছিসটা কি? দুটো মেয়েই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল আমাদের। একটা ছোট বয়সে মুখ পুড়িয়েছিল, আর একজন এখন আমাদের মান সম্মান ধুলো মিশিয়ে দিচ্ছে। মান সম্মান সেটা আদৌ আছে তোমাদের? মিমি, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু।
মান সম্মান নেই মানে? কি বলতে চাইছিস তুই? যেটা সত্যি সেটাই বলছি। কি সত্যি? তোমাদের দুজনেরই তো বাইরে অন্য সম্পর্ক আছে। আর বাবা, তোমার তো ওই অগ্নির মায়ের সাথেই। চুপ, একদম চুপ। যত বড় মুখ নাই তত বড় কথা। কেন চুপ থাকবো? শুধু পয়সা দিলেই সন্তানের প্রতি কর্তব্য শেষ, তাই না? অগ্নিদা তো সব জানতো। দু চোখে তোমায় সহ্য করতে পারে না। শুধুমাত্র প্রতিশোধের জন্য আমার দিদির জীবনটাকে শেষ করতে উঠে পড়ে লেগেছিল। তোমার ওই লোক দেখানির নাটক সব জানা আছে আমার। আর মা, তুমি তুমিও আমাদের জন্য কি করেছো? দিন রাত অসীম কাকুর সাথে তোমার অফিসিয়াল প্রেম আলাপ সম্বন্ধে আমি জানি না ভেবেছো? দিদি তো একটা গাধী, তাই কিছুই বুঝতে পারে না। নয়তো বাবা যখন থাকে না, ঘরে ঢুকে কি রকম অফিসের কাজ করো সব জানা আছে আমার। মিমি, গলা নিচু করে কথা বলো। আর যাই হোক, তোমাদের কথায় আমি চলবো না। তোমরা কখনো আমাদের কথা ভেবেছো? সব নিয়ম শুধু সন্তানের জন্য। মান সম্মানের খুঁটি শুধু আমাদের হাতে ধরিয়ে দিয়ে তোমরা যা খুশি করতে পারো। আমরা করলেই দোষ। তোমরা যে যার নিজেকে নিয়ে ব্যস্ত। আমাদের মনের কষ্ট, না খেয়ে শুয়ে পড়া, তোমাদের ভুয়ো সম্মান রক্ষার জন্য ভালো ভালো মার্কস আনা, এই সব কিছু শুধু আমাদের দায়। লজ্জা করে না তোমাদের? ঘরে একটা আলপিন পড়লেও হয়তো শোনা যাবে। সব নিস্তব্ধতা পায়ের তলায় পিষে মিমি ঝড়ের গতিতে নিজের ঘরে চলে যায়। পিউ পাথর হয়ে দাঁড়িয়ে আছে। এসব কি বলছে মিমি? তাহলে এতদিন যে কানাঘুষো শুনতো, সেগুলো সব সত্যি? মিমি ব্যাগে কয়েকটা জামা কাপড়, নিজের দরকারি ডকুমেন্ট ঢুকিয়ে নিয়ে শেষবারের জন্য ঘরটাকে দেখে নেয়। আজকে রাতটা কোথায় যাবে সে জানে না, কিন্তু আর এক মুহূর্ত এইখানে টিকতে পারবে না। অনেক হয়েছে। সব মুখোশ একটানে খুলে দিয়েছে আজ সে। খালি অভিনয়। উফ! ঘর থেকে বেরোতে গিয়ে আটকে যায়। দরজার বাইরে একপাশের দেওয়ালে হেলান দিয়ে দিদি দাঁড়িয়ে। মিমি কোনো মতে হেসে বলে, দেখ পিউ, তুই আমার থেকে 1 বছরের বড় হতে পারিস, তবুও তোকে দিদি বলে ডাকতে পারবো না। সে যতই তুই রাগ করিস। তবে তোর ঘর আজ থেকে একদম তোর একার। তুই বলতিস না কবে আমি বিদায় হব, সেদিন তুই পার্টি করবি। আজ থেকে রোজ তোর পার্টি। আমার সব দুষ্টুমিগুলো ভুলগুলো পারলে ক্ষমা করে দিস। আর ভালো থাকিস। বলেই মিমি জড়িয়ে ধরে পিউকে। তারপরই হনহনিয়ে বেরিয়ে যায়। পিউ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। গলার কাছে কি একটা যেন খসখস করছে। আনন্দ তো হচ্ছে না। মিমির জায়গায় তারই কান্না পাচ্ছে খুব। কিন্তু পারছে কই? পাশের ঘরে রোজকার মতো ঝগড়া, মারামারি, একে অপরকে দোষারোপ, গালিগালাজ শুরু। এই দেখেই তো বড় হয়েছে সে। ভাবতো এরকমই হয় হয়তো সব সম্পর্কে। কিন্তু সম্পর্কটাই যে ভুয়ো সেটা তো সে বুঝতেই পারেনি। নাকি বুঝেও চোখ বন্ধ করেছিল। কে জানে। সবকিছু ঘেঁটে যাচ্ছে আজ। ভালো লাগছে না কিছু। মিমি সেই আবার জিতে গেল। আর সে আবার কাঁদছে। শুধু কাঁদছে। মিমি রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে। রাগের মাথায় বেরিয়ে তো এলো। এবার সে কি করবে, কোথায় যাবে? কিন্তু ও বাড়িতে আর থাকাও সম্ভব ছিল না। হাঁপিয়ে উঠেছিল সে। কোনো বন্ধুর বাড়ি চলে যাবে, কিন্তু কোনোদিন কারোর বাড়ি গিয়ে রাত কাটায়নি। হাজারটা প্রশ্ন করবে। তার উপর বাবা মায়ের স্ক্যান্ডাল নিয়ে সব বন্ধুরই বাবা মা কোনো না কোনো বাহানায় কৌতূহল দেখায়। দূর ফালতু ঝামেলা। ওসব আরো বিরক্তি লাগে। তারপর কার উপর ঝাঁঝিয়ে কি বলে দেবে, দরকার নেই। আজকের রাতটা বাস স্টপেজেই কাটিয়ে দেবে, সেটাও উপায় নেই। খুব একটা নিরাপদ নয়। এখান থেকে রেল স্টেশনও অনেকটা দূর। তাহলে একটাই উপায় রইল। কিন্তু সেটা করা কি ঠিক হবে? অর্ণকের বাড়িতে তো কেউই থাকে না যতদূর জানে সে। কাকু পরশুদিন না কাল কবে যেন কাজের সূত্রে পুনে গিয়েছেন। আর তাছাড়া কাল সকালেই তো তারা বিয়ে করে নেবে। সেটাই বরং ভালো হবে। এরকম রাস্তায় দাঁড়িয়ে না থেকে ওর বাড়িতে থাকাই ভালো। বরং ওকে সঙ্গে নিয়ে বেশ কিছু জামা কাপড় আজ শপিং করে নিলে ভালো হবে। আর ঘরদোরও নিজের মতো একটু দেখে নেবে। ও যা খ্যাপা। গিয়ে দেখবে সোফায় উল্টে হয়তো ঘুমোচ্ছে। চারদিকে ছত্রখান হয়ে পড়ে আছে। অর্ণকের কথা মনে পড়তেই ঠোঁটে হাসি ফুটে ওঠে দুতির। এই একজন মানুষই তো আছে দুনিয়ায়, যে ওকে পাগলের মতো ভালোবাসে। লাগেজ তুলে নিয়ে ট্যাক্সি ধরে দুতি। রাজকন্যাকে নিয়ে সাঁই সাঁই করে ছুটে চলে পক্ষীরাজ ঘোড়া। বেলটা বাজতেই অর্ণক অবাক হয়। এখন কে এলো আবার? কেউ তো তেমন আসে না। কে আসতে পারে এই সময় হুট করে? খানিকক্ষণ চিন্তা করে দরজাটা আস্তে আস্তে খোলে। ধাপ্পা!
চমকে যাই অর্ণব। বুকটা ধড়ফড় করছে। সত্যি? এমন করিস না তুই। ভয় পেয়ে গিয়েছি একদম। সর সর, তুই একটা ভিতুর ডিম। অবশ্য চিরকালই ওই রকম। কোচিং এর সব ছেলেগুলো এমনকি মেয়েরাও পিছনে লাগতো, আর তুই মুখ লুকিয়ে কাঁদতিস, নয়তো পালিয়ে বেড়াতিস। অর্ণব ভুরু কুঁচকে দেখে দুটি লাগেজ নিয়ে দুমদাম করে ঢুকে পড়ে সোফায় ধপ করে বসে পড়ে। ওরকম ভ্যাবা গঙ্গারাম হয়ে তাকিয়ে আছিস কেন? একটু জল দে তো। সে না হয় দিচ্ছি, কিন্তু এসব কি? এগুলোকে লাগেজ বলে, জানিস না? এই যে জল। হেয়ালি ছেড়ে আসল কথাটা বল প্লিজ। চলে এলাম। মানে? ভাবলাম কাল যখন আসতেই হবে, আজই ভালো দিন বরং। আজই চলে আসি। একটু শপিংও তো করতে হবে। বিয়ে তো একবারই করব বল। হাঁ করে তাকিয়ে থাকে অর্ণব। দ্যুতিকে সে খুবই ভালোবাসে। দ্যুতির মধ্যে অদ্ভুত এক মায়া আছে, অধিকার বোধ আছে। দ্যুতি এলেই মনটা কেমন যেন শান্ত হয়ে যায় তার। দ্যুতি যেন তাকে সব ঝড় ঝাপটা থেকে আগলে রাখে, যেটা কোনোদিন তার বাবাও রাখেনি। মাকে তো কোনোদিন চোখে দেখেনি। কে জানে মেয়েরা কি এরকমই হয়, সুন্দর মায়া জড়ানো ভোরবেলার মন ভালো করা শিউলি ফুলের মতো নিষ্পাপ। ওই হরিপদ, কি ভাবছিস? তুই সত্যি আমায় কোনোদিন ছেড়ে চলে যাবি না তো দ্যুতি? এক্ষুনি চ, জামা কাপড় কিনতে যাব। কাল এরকম হাফ প্যান্ট পরে বিয়ে করতে গেলে পালিয়ে যাব অবশ্যই। ফিক করে হেসে ফেলে অর্ণব। দুজনে বেরিয়ে পড়ে। দোকানে ঢোকার আগে ইতস্তত করে অর্ণব। পকেটে কটাই বা টাকা রয়েছে? খুবই কম। যে দোকানে নিয়ে এসেছে দ্যুতি, আর যেসব লিস্ট শোনাচ্ছে, সেসব কেনার ক্ষমতা তার নেই। কি হলো কি? এ তো ভারী মুশকিলের ব্যাপার। তুই থেকে থেকেই কোন খেয়ালে হারিয়ে যাচ্ছিস বলতো? আর এত ভাবারই বা কি আছে বুঝছি না। নিশ্চয়ই টাকা পয়সা নিয়ে ভাবছিস। করুণ মুখে তাকায় অর্ণব। দ্যুতি কিভাবে যে বলার আগেই সব বুঝে নেয়। সবাই যদি এভাবে বুঝতো তাকে। তোকে তো বলেই রেখেছি, সংসার টানার দায়িত্ব আমার। যদি একটা ছেলে বেকার মেয়েকে বিয়ে করতে পারে, তবে উল্টোটা কেন হবে না? মাথা নিচু করে অর্ণব। শোন, ছেলে মেয়ে সব সমান বলে গলা ফাটালেই হবে না, কাজও করে দেখাতে হবে, বুঝলি? তুই শুধু কখনো লোকের কথায় কান দিয়ে বউয়ের পয়সায় কেন খাচ্ছিস শুনে মাথা খারাপ না করলেই হলো। ব্যাস। চল চল, তোর পাঞ্জাবি আর আমার বেনারসি সব কিনবো। অর্ণবকে টানতে টানতে নিয়ে গিয়ে দোকানে ঢোকে দ্যুতি। জিনিসপত্র কেনা হয়ে গেলে বিল মিটিয়ে বেরোতে যাবে, এক ভদ্রলোক রাস্তা আটকে দাঁড়ায়। আরে, অর্ণব না, তিমির বাবুর ছেলে? অর্ণব দাঁড়িয়ে পড়ে, হেসে মাথা নাড়ে। বাবার পুরনো স্কুলের বন্ধু কাম অফিসের কলিগ অরুণোদয় কাকু। ছোট থেকেই চেনে। কি খবর, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন কাকু? চলে যাচ্ছে। ওই বুড়ো বয়সে যেমন চলে আর কি। তা তোমার বাবা অফিসে আসছেন না কেন বলো তো? শরীর টরীর একটু বেশি খারাপ নাকি? এরকম ডুব মারা পার্টি তো সে নয়। দুটি ভুরু কুঁচকে দাঁড়িয়ে থাকে। অর্ণব নির্বিকার ভাবে বলে ওঠে, বাবা তো পুনে গেছে, আপনি জানেন না? পুনে? কেন? সে তো জানি না কাকু। আমায় তো বললো অফিসের ট্রিপ, যেরকম যায় আর কি। না না, অফিস থেকে ওকে তো কোথাও ট্রিপে পাঠায়নি। ঠোঁট উল্টে অর্ণব বলে, কে জানে কাকু, আমি তো তাই জানি। বাবা তো তাই বলল। ঠোঁটটা কামড়ে অরুণোদয়বাবু চিন্তায় পড়ে যান। এরকম তো এত বছরে কখনো হয়নি। তিমিরকে সেই স্কুলের সময় থেকে চেনে। মিথ্যে বলার লোক তো সে নয়। তাহলে হয়তো আমি বিয়ে করছি শুনে রেগেই ওসব বাহানা বানিয়ে চলে গেছে। বাবার মত নেই তো তাই। দ্যুতি তাকায় অর্ণকের দিকে। তাহলে সেদিন যে অর্ণক ওর সামনেই ফোন করলো বাবাকে, সব বলল, তারপর বলল বাবা শুনে খুশি হয়েছে। এখন এসব কেন বলছে? কোনটা মিথ্যে? এখন যেটা বলছে সেটা, নাকি সেদিন যেটা বলেছিল? কেন মিথ্যে বলছে? অর্ণব জানে না এই মিথ্যে একদমও সহ্য করতে পারে না। মাথার ভিতরটা দপদপ করতে থাকে দ্যুতির। বিয়ে? তোমার? কবে বিয়ে? বলেই দ্যুতির দিকে তাকায় অরুণোদয় বাবু। তিমির তো এসব কিছু বলেনি। কালই তো বিয়ে। কেউ মানছে না বলে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করব। ও, তা ভালো ভালো। তিমির ফিরলে যোগাযোগ করতে বলো। আর ফোনে কথা হলে অফিসে একটা মেল করে জানিয়ে দিতে বলো। যদিও এসবে ওর ভুল হয় না কোনোদিনই, কিন্তু এবারে বাবারও তো বয়স হয়েছে, ভুলে গেছে হয়তো। মাথা নেড়ে অরুণোদয়বাবু এগিয়ে যান। অস্বস্তি লাগছে তাঁর।
এরকম ভুল, এরকম মিথ্যে তার ছোটবেলার বন্ধু যে বলতে পারে না, সেটা তার থেকে ভালো কেউ জানে না। মনটা খসখস করছে কেন কে জানে। পুরো রাস্তাটা দুটি চুপচাপ ছিল, একটাও কথা বলেনি। বাড়ি ঢুকেই দুটি বলে ওঠে, তুই সেদিন কাকে ফোন করলি তাহলে আমার সামনে? অর্ণব আমতা আমতা করে বলে, ওটা মিথ্যে ছিল রে, আমি তোকে কষ্ট দিতে চাইনি। ধপ করে সোফায় বসে পড়ে দুটি। অর্ণব তাকে মিথ্যে বলতে পারে তার মানে? খুব ছোট একটা মিথ্যে, তাও তার খুশির জন্য। তবু না জানি কেন বুকের ভেতরটা কেমন টনটন করছে। মনে প্রাণে বিশ্বাস করত অর্ণব তার বাবা মায়ের মতো মিথ্যে বলতে পারে না, অভিনয় করতে পারে না। কিন্তু ও পারে, ও সব পারে। ছোটবেলার ইনোসেন্সটা আজও আছে ওর মধ্যে, এটাই মনে হতো। কিন্তু সেটা যে কারো থাকে না, অর্ণবেরও নেই স্বাভাবিকভাবেই। এই ছোট্ট ব্যাপারটা মানতে পারছে না সে। রাগ করিস না প্লিজ, আর মন খারাপও করিস না। আসলে বাবা তো আমার কোনো কিছুই তেমনভাবে কোনোদিনই মেনে নিতে পারে না। তোর বাড়িতে এমনিতেই এই একই সমস্যা ছিল, এর থেকে অনেক বেশি ছিল। আমি ওই সামান্যটুকু বলে আর তোকে বিব্রত করতে চাইনি। ব্যাস এইটুকুই। প্লিজ, আমায় ভুল বুঝিস না। অর্ণব দুটির দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। দুটিকে কি তবে ও হারিয়ে ফেলবে? দুটি মিথ্যে কথা ভালোবাসে না সে জানতো, কিন্তু ওকে হারিয়ে ফেলতে চায়নি সে। বিশেষ করে ওই লোকটার জন্য তো কোনো মতেই নয়। না না, দুটিকে কোনোদিন ছেড়ে যেতে দেবে না। চিরকাল সারা জীবন আমার কাছে থাকবে, একসাথে। সে জীবন্ত হোক কি মৃত। অনেক রাত হয়ে গেছে, আমার খুব ঘুম পাচ্ছে রে। দুতির ভাবলেশহীন মুখের দিকে তাকিয়ে দেখে অর্ণব। দুতি কি করবে কি ভাবছে সেটাই যেন বোঝার চেষ্টা করে সে। আমি এই সোফাটাতেই আজ শুয়ে পড়ি বরং। এখানে কেন শুবি? বাবার ঘর আছে তো, খাটে আরাম করে ঘুমাবি। সারাদিন তোর ধকল গেছে। দুটি কথা বাড়ায় না, খুব ক্লান্ত লাগছে তার। আর সে পারছে না, শুতে চলে যায়। অর্ণবের কিছুতেই ঘুম আসছে না। রাত প্রায় 1টা। আস্তে আস্তে পা টিপে টিপে বাইরের ঘরটায় কোনায় রাখা টেবিলটার কাছে যায়। দুটির কানে যাতে আওয়াজ না যায় এমনভাবে চেয়ারটা টেনে বসে। আর ডেস্কটপটা অন করে। বাবার ইমেল আইডি পাসওয়ার্ড তার জানা। আগেই একটা মেল করে দিলে ভালো হতো। মাথাতেই আসেনি অফিসের ব্যাপারটা। মেলটা খুলে টাইপ করতে থাকে। কাঁধে হাত পড়তেই চমকে ওঠে অর্ণব। তাকিয়ে দেখে দুটি দাঁড়িয়ে। কি রে, কি করছিস এত রাতে? তাড়াতাড়ি উঠে দাঁড়ায় অর্ণব। টুক করে মিনিমাইজ করে দেয় মেলটা। কিছু না রে, ওই ঘুম আসছিল না, তাই জাস্ট। তুই যে বললি ঘুম পাচ্ছে তোর, কি হলো হঠাৎ? এখনো ঘুমাসনি? ঘুমোচ্ছিলাম তো, খুব গলা শুকিয়ে গেছে। ঘরে জল নেই কোনো, তাই জল খেতে উঠতেই হলো। ওহো, এই যে বোতল। গুড নাইট। গুড নাইট। দুতি চলে গেল। অর্ণব ভুরু দুটো কুঁচকে দুতির দিকে তাকিয়ে থাকে। দুতি কি সত্যিই জল খেতে উঠেছিল? নাকি? না না, দুতি কেনই বা ভাববে। একটু রাগ হয়তো করেছে, কিন্তু এর বেশি কিছু দুতি ভাবতেই পারে না। চেয়ারে বসে মেলটা আবার খুলেও কি ভেবে সাইন আউট করে দিল। বাড়ি থেকে মেল করার দরকার নেই, থাক। অর্ণব সব বন্ধ করে শুতে চলে যায়। দুটি খাটের উপর বসে এক মনে ভাবে, কাকুর মেলটা খোলা ছিল, সে দেখতে পেয়েছে। কি করছিল অর্ণব? অফিসে মেল করতে যাচ্ছিল? কাকুর মেল ও কেন খুলেছিল? আর এই ঘরে শুতে এসেই ও দেখেছে কাকুর সব জিনিসপত্র, অফিসের ব্যাগ চারধারে পড়ে আছে। সেসব না হয় বাদই দিল, ঘড়ি, মোবাইল, অফিসের আইডি কার্ড পর্যন্ত ওই ড্রয়ারে রয়েছে। মোবাইলটা সুইচ অফ। কাকু মোবাইল রেখে চলে গেছে, সেটা কি করে সম্ভব? দুটো মোবাইল আছে বলে তো মনে হয় না। আর আইডি কার্ড, সেটা কেন পড়ে থাকবে? অর্ণব কি কিছু লুকোচ্ছে তার থেকে? অর্ণবেরও কি কোনো মুখোশ আছে? কিন্তু কিন্তু মেলাতে পারছে না আর দুটি। এতক্ষণ ধরে মুক্তধারা মুখার্জির লেখা অন্তরালে গল্পটি শুনলেন। গল্পটি একটু বড় হয়, আজ শেষ করা গেল না। গল্পের বাকি অংশ শুনবেন আগামীকাল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।